২০০১ সালে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে বিএনপি। দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে এবারের নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাটের খবর আসে। এসব ঘটনার সাথে বিএনপির কর্মী সমর্থকরা জড়িত বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিএনপি ক্ষমতা নেয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ১ বছরের মাথায় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে শুরু হয় অপারেশন ক্লিন হার্ট। ৮৪ দিনের সেই অভিযানে আটককৃতদের মধ্যে ৪০ জনের বেশি মানুষের হেফাজতে মৃত্যুর খবর আসে। নিহতদের ১/৩ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী বলেও উল্লেখ করা হয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। এই অপারেশনের সাথে সম্পৃক্তদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করে তৎকালীন সরকার। একই বছর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। দ্বিতীয় মেয়াদে কিন্তু তিনি অনেক সংকটের মধ্যে পড়েছেন এবং অনেকগুলো সমস্যা তিনি নিজে তৈরি করেছেন। যেমন তার দলের যে কমান্ড স্ট্রাকচার, এটা হচ্ছে চেয়ারপারসনই সর্বেসর্ব, বাকি সবাই হচ্ছে হ্যান্ডপিক, যাকে খুশি তাকে যে কোনো পদে দেওয়া হয়। ঠিক সেভাবেই তিনি ওই পারিবারিক পরম্পরাটাকে মেনটেন করলেন এবং তার ছেলেকে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি করলেন। অভিযোগ আছে এ সময় ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে ওঠেন তারেক রহমান, যার সব কাজ পরিচালিত হতো দলটির প্রধানের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন থেকে। আওয়ামী লীগের দাবি ২০০৪ সালে এক সমাবেশে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে গ্রেনেড হামলার শিকার হন তাতে হাওয়া ভবনের সংশ্লিষ্টতা ছিল। ২০১৮ সালের এক রায়ে সেই মামলায় তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। যদিও ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সে বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে আদালত। দণ্ডিত সব আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। ঘটনা হলো যে ২১শে আগস্ট একটা হামলা হয়েছিল, সেখানে তো ২৪ জন লোক মারা গিয়েছিলেন, সেটা তো সুষ্ঠু তদন্ত হয় নাই। তো সুতরাং এটা কারা করলো, কে ষড়যন্ত্র করলো, কেন এই মানুষগুলো মারা গেল, এটার একটা তদন্ত তো মানুষ আশা করেছিল। তিনি সেটা করেন নাই, এটাকে খুব হালকা ভাবে নিয়েছেন। এমনকি এমন মন্তব্য তিনি করেছেন সংসদে যে হাসিনা ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে এসেছিলেন, এরকম কথাবার্তা আমরা শুনেছি। এবং এমন কথাও বলা হয়েছে যে সত্যি সত্যি যদি হামলা হতো তাহলে হাসিনা বেঁচে গেলেন কিভাবে। জিনিসটাকে খুব খেলো করা হয়েছে, এই একটা ব্যাপার। বিএনপি জামাত সরকারের এই মেয়াদে দেশের বিভিন্ন সিনেমা হলে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সমাবেশে, এমনকি আদালত চত্বরে বিচারকদের ওপরও বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৫ সালের ১৭ই আগস্ট বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। ওই হামলায় ২ জন নিহত আর বহু মানুষ আহত হন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নামের একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলা করে। জেএমবির প্রতিষ্ঠাতা হিসেবে শায়ক আব্দুর রহমান ও অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নাম ব্যাপকভাবে আলোচনায় আসে। সে সময় বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন বিএনপি জামাত নেতৃত্বাধীন সরকারের শীর্ষ নেতৃত্ব। নানা সহিংস হামলার ঘটনার প্রেক্ষাপটে এক পর্যায়ে জেএমবি ও জেএমজেবিকে নিষিদ্ধ করে সরকার। ২০০৫ সালের ১৪ই নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলায় ২ জন বিচারক নিহত হওয়ার মামলায় ২০০৬ সালের ৬ই মার্চ জেএমবির শীর্ষ নেতাসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ২০০৭ সালের মার্চের এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক অভিযানে আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের ২৯শে মার্চ মাঝরাতে তারাসহ জেএমবির শীর্ষ ৬ নেতার ফাঁসি কার্যকর করা হয়। বিএনপির এই মেয়াদের একটি আলোচিত ঘটনা ঘটে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সাথে তৎকালীন বিএনপি সরকারের শীতল সম্পর্কের সূচনা করেছিল। এছাড়া বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিশ্বের সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় টানা ৩ বার বাংলাদেশের নাম এসেছে। বিএনপি সরকারের দ্বিতীয় মেয়াদ নিয়ে অনেক বিতর্ক সমালোচনা থাকলেও এই সময়ে আইন প্রয়োগ করে অ্যাসিড সন্ত্রাস কমিয়ে আনা, বিভিন্ন পরীক্ষা চলাকালীন নকল বন্ধ এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখা যায়। বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স ২ বছর বাড়াতে সংবিধান সংশোধন করা হয়। কেননা নিয়ম অনুযায়ী সবশেষ প্রধান বিচারপতিরই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবার কথা ছিল। একটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য সংবিধান সংশোধন,
যেটা কোনোভাবেই কাম্য ছিল না। এই পটভূমিতেই কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করলো। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের শেষ দিন অর্থাৎ 2006 সালের 28শে অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পত্রিকার খবর অনুযায়ী সেই সহিংসতায় দেশজুড়ে অন্তত 13 জন নিহত হয়। এই রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটেই জারি করা হয় জরুরি অবস্থা। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। বিশ্লেষকদের মতে জরুরি অবস্থার সবচেয়ে বড় মাশুল দিতে হয়েছিল খালেদা জিয়াকেই। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা।